তোমার কি মনে হয় যে বিয়ের পরবর্তী সময় তুমি কখনো একটা বয়ফ্রেন্ডের অভাব বোধ করেছো? তুমি কখনো বর্ষাকালে পাহাড়ে এসেছো? না। তুমি হোস্টেল থেকে, আমি বাড়ি থেকে বেরিয়ে আমরা রাতে ট্রেন ধরে এরকম দুদিনের জন্য পাহাড়ে বেড়াতে আসলাম, কখনোই আসতাম না। তাহলে তুমি কি করে প্রেম করলে? প্রেমটা তো ফিলিংস, প্রেমটা তো মানুষের ভালোবাসা, এটা তো মনের ফিলিংস। উত্তরাখণ্ড নয়, এ আমাদের উত্তরবঙ্গের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। শুধু একটা রাতে ট্রেন জার্নি, তারপর এনজিপি স্টেশন নেমে সেখান থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে পৌঁছে যান এই অপূর্ব জায়গায়, যেখানে রয়েছে পাহাড়, যেখানে রয়েছে ওয়াটারফলস, সবুজ বনভূমি, সেই সঙ্গে বৃষ্টি, সব কিছু মিলিয়ে ফাটাফাটি আমাদের আজকের এই ব্লগ। শৈশব আজ মুক্ত স্কুল ব্যাগের ভারে, নতুন সম্পর্কের প্রতিধ্বনি পাহাড়ে পাহাড়ে। বাঙালির জীবনে পাহাড় এক অন্যরকম আবেগ, আর সেটা যদি হয় উত্তরবঙ্গ, তাহলে কোনো কথাই নেই। পাহাড় যাওয়ার জন্য লাগে না কোনো কারণ, কারণ পাহাড় সব সময়তেই এক অন্যরকম আকর্ষণ। শীতকালে পাহাড়, গরমের সময় পাহাড়, বসন্তকালের পাহাড়, পুজোর ছুটিতে পাহাড়, হোলি থেকে দীপাবলি তাও পাহাড়। এর মধ্যে একটা ঋতু বাদ পড়ে গিয়েছে, বর্ষায় পাহাড়। ভাবলে কিঞ্চিত ইতস্তত হয়, বর্ষায় পাহাড় মানে তো রাস্তা বন্ধ, ল্যান্ডস্লাইড, ইলেকট্রিক কিংবা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। তাতে কি পাহাড়ের প্রতি সেই আবেগ, সেই টান, সেই ভালোবাসা আদৌ সমানভাবে পোষণ করা সম্ভব? তারই উত্তর খুঁজতে এই প্রথমবার বৃষ্টিকে সঙ্গী করে রওনা দিলাম পাহাড়ে। রেলগাড়ি, বৃষ্টি, মেঘ, ঝর্ণা, নদী, মেঘে ঢাকা পাইন ফরেস্ট, একে বেঁকে চলা পাহাড়ি পথ, বাঙালির পছন্দিদা আহার, সব মিলিয়ে আরও একবার কথা দিচ্ছি এই পর্বে দর্শকদের হতাশ না করার। বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার এই গল্পে শুরু 5ই আগস্টের সকালে নিউ জলপাইগুড়ি জংশন রেল স্টেশন থেকে। আজকের গল্পটা শুরু করছি নিউ জলপাইগুড়ি জংশনের কার পার্কিং থেকে, এই বৃষ্টি ভেজা প্রকৃতিকে, বলা ভালো বৃষ্টি ভেজা সকালকে সাথে নিয়ে। বর্ষাকালে কেউ বিশেষ তো পাহাড়ে আসে না, এটা পুরোপুরি এখন অফ সিজন। তো এখন যখন স্টেশনের বাইরে বেরিয়েছি, টুরিস্ট তো দেখা নেই বললেই চলে, প্রায় প্রচুর গাড়িওয়ালারা কিন্তু রয়েছে যারা হাঁক দিচ্ছে দার্জিলিং, কালিম্পং। মানে এবারের প্ল্যানিং হচ্ছে যে বৃষ্টি ভিজে পাহাড় দেখবো। হ্যাঁ, হ্যালো। এখন পার্কিংটা পিছিয়ে দিয়েছে এইদিকে, ওখানে কি করছে? স্টেশনে কনস্ট্রাকশন করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, পার্কিংয়ে চলে এসেছি, এবার দেখি গাড়ির ড্রাইভারকে কন্ট্যাক্ট করি। আমাদের পল কত বড় হয়ে গেছে, এখন একাই ব্যাগ টানছে। এর আগে ও কোথাও ব্যাগ ট্যাগ নিত না, ঝাড়া হাত পায়ে ঘুরতো, এখন আর ব্যাগটা ছাড়ছে না, বলছে আমার ব্যাগ আমি টানবো। হ্যালো, অনেক বড় ফ্রেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। কোথায় এসছো এখানে? এখানে আমরা নেপাল যাব। নেপাল বেড়াতে? বাহ, খুব ভালোভাবে ঘুরে এসো। কোথায় বাড়ি তোমার? আমাদের ভিডিও দেখে তাই গুয়াহাটি? আচ্ছা আচ্ছা, আমি তো কদিন আগে গুয়াহাটি থেকে এলাম, ওদিকে গিয়েছিলাম। একদম একদম একদম, খুব ভালোভাবে এনজয় করো। মুড অফ মনে হচ্ছে একটু। পুরো একটা রাত ট্রেন জার্নি করার পর শরীরে ক্লান্তি আর চোখে ঘুমের এসেছিল ঠিকই, কিন্তু সেটা প্রকাশ করার সুযোগ পেলাম না যখন দেখলাম সঙ্গের 2 সহযাত্রীর একজন পেছনের সিটে আর একজন মাঝের সিটে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক ধরে সেবক ফরেস্ট পার করে এসে সেবক স্টেশনের পর তিস্তাকে ডান দিকে রেখে চেনা পথেই আমাদের পথ চলা। এই পথ ধরে আগেও বহুবার গিয়েছি, তাই যাত্রাপথের বিবরণ এবারের গল্পে নিষ্প্রয়োজন। তবে যেটা বলার, সিকিমের রাস্তাটা এক সাইডে খোলা, যেহেতু রাস্তার ধস নেমেছে, অবস্থা খুবই খারাপ, সেহেতু এক সাইড রাস্তা খোলা, ওই জন্য কোনো রকম কমার্শিয়াল গাড়িকে এই মুহূর্তে সিকিমের দিকে যেতে দিচ্ছে না। প্রাইভেট গাড়ি কিংবা মালবাহী গাড়ি এইসব গাড়ি যাচ্ছে, কিন্তু কমার্শিয়াল গাড়িকে আটকে দিচ্ছে। লাগাতার বৃষ্টি, তিস্তায় জলস্তর বৃদ্ধি, পাহাড়ে যত্রতত্র ধস, এইসব কারণে এই কদিন যাবৎ NH10কে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। আর সেই সব কারণে আমাদের আটকে পড়তে হলো, তবে করোনেশন ব্রিজ পেরিয়ে যাবার কয়েক কিলোমিটার পরে। ওখানে রাস্তা বন্ধ আছে বাবু, ওখানে কি হচ্ছে? ওখানে রাস্তার কাজ চলছে, রাস্তা সব ধস নেমেছে না, দেখছো না সব বন্ধ। আমরা ভাবছিলাম যে আমরা রম্বি থেকে মংপু হয়ে তারপরে শিটং পৌঁছাবো, কিন্তু এইখানে আমাদের গাড়ি আটকে দিয়েছে এবং বলছে যে 2 দিন ধরে একটা নোটিশ বেরিয়েছে, সেই নোটিশ অনুযায়ী কোনো কমার্শিয়াল গাড়ি আগে অ্যালাউ করবে না। ট্রাফিক পুলিশের সাথে কথা বলে যা বুঝলাম, এই রাস্তা কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমরা আবারও খানিক পিছিয়ে এলাম। তারপর কালীঝোড়া হয়ে আমরা রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। কালীঝোড়াতে এসে পৌঁছানোর পর সমতল রাস্তা ছেড়ে ধীরে ধীরে আঁকাবাঁকা চড়াই উতরাই পথ ধরে আমাদের গাড়ি ক্রমশ ওপর দিকে উঠছে। আর এই সব কিছুর মধ্যেই একজন বড্ডই নির্বিকার। পলকে যদি আমি একটা কথা বলাতে পারি, একটা কথা বলবে না, যখন ওর মুড হবে তখনই ও কথা বলবে, তাছাড়া আমি ওর মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারবো না। বরাবরের মতোই পল কোনো কথা না বললেও এই গল্পে একজন অনেক কিছুই বলেছিল। বর্ষাকালে সবাই পাহাড়কে অ্যাভয়েড করে, কারণ বর্ষাকালে পাহাড়ে প্রচুর ধস নামে,
বৃষ্টি হয়, রিস্ক থেকে যায়, ল্যান্ডস্লাইড হয়, তো হঠাৎ করে বর্ষায় এই পাহাড়ে আসার প্ল্যানটা কেন করলে? বর্ষাকালে পাহাড় সত্যি বলছি অপূর্ব সুন্দর, মানে অপূর্ব চারিদিকে সবুজ, একটা মনের শান্তি স্নিগ্ধতা। এটা 2 নম্বর হচ্ছে কৌশিক কদিন ধরে এত বাজে বাজে ব্লগ দিচ্ছিল যে কোনো ইন্টারেস্টই লাগছে না আমার। বাজে বাজে ব্লগ বলতে গেলে কি বোঝাচ্ছ? ইন্টারন্যাশনাল ট্রিপ কি বাজে ট্রিপ? ভিউয়ার হিসাবে বলছি আমার ভালো লাগেনি, বোরিং লেগেছে। কি দেখবো, আমি তো ওগুলো চিনি না, আমার যাওয়ার ক্ষমতাও নেই, আমার অত বাইরে অত চাকচিক্য আমার দেখে লাভ নেই। আমার এই গ্রামের মাটি, জল, কাদা, সৌন্দর্য, গ্রামের লোক, এটাই আমাকে বেশি টানে। তো তার জন্য আমার ওই বিদেশের এত সৌন্দর্য আমাকে টানে না, আমি নিজেই ভালো লাগেনি। কৌশিক যেমন আমাকে অফার দেয়, তুমি কোন বিদেশে যাবা বলো, আমার প্রচুর জায়গা অফার দেয়। যেমন আমার স্বপ্ন হচ্ছে আমার আফ্রিকা যাওয়ার, আফ্রিকা দেখবো, আফ্রিকা জঙ্গল ঘুরবো, একটা অ্যাডভেঞ্চার করবো, আমি ওটা দেখবো, আমি ওটা যাব। বালি আমাদের শহর মনে হলো পুরো গোয়ার মতন, আমি গোয়াতে পূর্ণ করব। কি দরকার আমার বালি যাওয়া? নিজের দেশে ভ্রমণ না দেশের বাইরে ভ্রমণ, এই আলোচনা করতে করতেই অনেক সময় কেটে গেল। আর একই সঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? কি দেখা যাচ্ছে? ওরে ঝর্ণা রয়েছে। বর্ষাকালে পাহাড়ের যে রূপ না, এই যে পাহাড় পুরোপুরি সবুজ হয়ে যায়, ছোট ছোট ঝর্ণাগুলো আবারও প্রাণ ফিরে পায়, এবং দূর থেকে সবুজের মাঝখানে যখন ওই ওয়াটারফলস নেমে আসছে কিংবা কোনো নদী, তার যে জলের যে সাদা ভাবটা না, সত্যি দারুণ লাগে। আজকে আমি হোস্ট নই, আজকে হচ্ছে ম্যাডাম হোস্ট, কারণ ম্যাডাম চুজ করেছে এই ডেস্টিনেশনটা, তো ম্যাডামই আজকে সব কিছু বলবে। দেখুন এখানে 3টে বেড আছে, মিনিমাম 6 জন তো হবে, প্লাস 8 জন হয়ে যাবে। ধরুন আমার যেমন বেবি আছে, আমার একটা বেডেই 3 জন হয়ে যাবে, মানে 3 3 6 7 8 9, মানে একটা রুমে 9 জন থাকতে পারবে ছোট বেবি নিয়ে। বাথরুমটা ছোট, পাহাড়ে বাথরুমে কী হবে, ঠিক আছে। দেখুন ছোট্ট বাথরুম, একটা ছোট্ট কোমোট, গিজার আছে, সবচেয়ে দরকার ঠান্ডাকালে গিজার, এর জন্য দারুণ। পুজোর সময় মানুষ চায় একটু ফাঁকা, মানে এমন জন আছে না একটু ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতে যাবো, কেউ থাকবে না, ডিস্টার্ব হবে না, অত লোকজন থাকবে না, তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাটা বেস্ট। আর চারিদিকে তো শুধু সবুজ আর সবুজ, দেখুন দারুণ দারুণ। সাথে একটা দেখছি টেবিল ফ্যান দিয়েছে, যেহেতু এখন বর্ষাকাল হয়তো একটু গরম লাগতে পারে, এই জন্য একটু টেবিল ফ্যান দিয়েছে। এইটা হচ্ছে এনাদের ডবল বেডরুম, এখানেও অ্যাটাচ টয়লেট রয়েছে, এদিকেও জানলা রয়েছে। যে জানলা খুলে দিলে দুর্দান্ত হাওয়া তো আসবেই, সে সাথে কিন্তু আশেপাশে যে সবুজ পাহাড় সবটাই দৃশ্যমান। এটা হচ্ছে এনাদের সেকেন্ড রুম, বাট এই সেকেন্ড রুমটা কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু কোনো রকম জানলা নেই। দুজনের জন্য ঠিকঠাকই আছে। আর যারা গ্রুপে আসছেন, সংখ্যা অনেকজন আসছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 6 জন, দুজন। এই রুমটা নিলে একটা সুবিধা কি, এখানে একটা, দুটো, তিনটে জানলা রয়েছে, প্লাস অ্যাটাচ টয়লেট রয়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে দিল হচ্ছে আমাদের ওয়েলকাম জুস, আমি আমারটা খেয়ে নিয়েছি, এটা আমার, এটা পলবাবু খাবে না, এটা পলবাবুর বাবা। পাহাড়ে আসলে খিদের আমাদের এমনি পায়। আর আমি ব্রেকফাস্টও কিছু করিনি, কারণ কথা হয়েছিল এই হোমস্টে ওনারের সাথে, তারা বলেছিলেন যে আপনারা চলে আসুন, ব্রেকফাস্টের সব ব্যবস্থা আমরা করছি। লুচি, খুব সুন্দর বড় বড় 4খানা লুচি, 2টো সিদ্ধ ডিম, আলুর খুব তরকারি, একদম হালকা পাতলা, ভীষণ হালকা খাবার, কোনো তেল মশলা নেই। সবচেয়ে সুন্দর লাগলো আমার এটা। আর যে লুচি খাবে না তার অন্য অপশন হচ্ছে ব্রেড বাটার, তার সঙ্গে তাকেও দিয়েছে 2টো সিদ্ধ ডিম, একটা কলা আর ফ্রুটস। যখন যেটা সিজনাল ফ্রুটস থাকবে তখন মনে হয় সেটা দেওয়া হবে। তবে খাবার কিন্তু খুব হেলদি খাবার, তেল মশলা কম, খুব ভালো খাবার, একদম বাড়ির মতো ফিল আসছে। বন্ধুরা হয়তো গ্রুপে এলেন, বা একটা ফ্যামিলির অনেকে এলেন, একসঙ্গে 2 দিন বা 3 দিন থাকলেন, শিটংয়ের সাইট সিন ঘুরলেন। আর শিটং সবসময় সুন্দর, যখন কমলালেবুর সময় তখনও সুন্দর, সেই ব্লগ আমি আপনাদের দেখিয়েছি যে কমলালেবুর সময় শিটং কীরকম। আর যখন বর্ষাকাল তখন একবার এসেছি, যে কোনো সময় আসবেন ভালো লাগবে, পাহাড় সবসময় ভালো। ঝর্ণার জল পড়ছে, মানে সত্যি অপূর্ব সৌন্দর্য, কোনো পলিউশন নেই, সবচেয়ে বড় ব্যাপার। যারা শহরে থাকি আমরা, তারা কিন্তু ওই সারাদিন ধরে ওই পলিউশন, এত গাড়ি চলাচল, বড় বড় অট্টালিকা, গাছপালা নেই, পাখি নেই, মানে এগুলো দেখতে দেখতে একটা সময় আমাদের মনে হয় আমরা যদি এমন কোনো জায়গায় যেতে পারতাম যেখানে আমরা একটু প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম হতে পারতাম। আর দার্জিলিংয়ের কথা আমি বলি, দার্জিলিংয়ে এখন যেরকম পরিস্থিতি, এত মানে ওখানে কনস্ট্রাকশন হয়ে গেছে, দার্জিলিং পুরো কমার্শিয়াল হয়ে গেছে। দার্জিলিং কিন্তু সেই অর্থে তার সেই যতই নস্টালজিয়া হোক, কিন্তু প্রকৃতি প্রেমিকদের কাছে দার্জিলিং হয়তো কোথাও তার সৌন্দর্য হারিয়েছে, কারণ সবাই এখন দার্জিলিং, পাহাড় মানেই দার্জিলিং লোকে বোঝে। কিন্তু আমি কখনো পাহাড় মানে দার্জিলিং বুঝিনি। আমি সবসময় বুঝেছি যে কোনো অফবিট ডেস্টিনেশন যেখানে গিয়ে 2 বা 3টে দিন ছুটি কাটানো ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে, এবং সেখানে গিয়ে কিছু লেখা, সেখানে গিয়ে গান শোনা, বিকালবেলায় পাহাড়ে হাঁটতে বেরোনো, আমি সবসময় কিন্তু এইভাবে ফিল করেছি। এখানে ট্রেন জার্নিও রয়েছে, পাহাড়ও রয়েছে, দুর্দান্ত খাওয়া দাওয়া রয়েছে,
আর এই খুশির দেখুন আমি একটা নতুন টি শার্টও পরেছি, পুজোর সময় পরবো বলে কিনেছিলাম। আমি ওকে বললাম তুমি নিয়ে এসো, পুজোর আর কি আছে, আমার জন্য এটাই পুজো, এটাই হোলি, এটাই দীপাবলি। ওঠ এইদিকে, দেখেছিস সেরকম কাঠের বাড়ি দোতলা কখন উঠেছিস তুই? এরকম ফার্স্ট টাইম বেশ কাঠের বাড়ি দোতলায় এলাম, কেমন একটু নড়বড় করছিল। মাটির বাড়ির দোতলায় গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, যখন আমি রণগ্রামে গিয়েছিলাম তখন আমি মাটির বাড়ির দোতলায় গিয়েছিলাম, কিন্তু এরকম কাঠের পাহাড়ি হোমস্টে, কাঠের বাড়ি তার দোতলায় এই যে এসছি, আওয়াজ করছে। দোতলার উপরে টেন্ট, হাইটটা শর্ট, তো যেরকম টেন্টে আমরা দেখি না হাইট শর্ট, এটাও সেরকম। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। তো যদি কোনো গেস্ট মনে করেন যে আমরা উপরে থাকবো, কারণ উপরে থাকার বেনিফিট হচ্ছে এটাই যে এইদিকে কিন্তু এরকম একটা আর কি ওপেন ছোট্ট বারান্দা রয়েছে। তো এইটা খুলে দিলে কিন্তু দুর্দান্ত হাওয়া আসবে, দুর্দান্ত। শীতকালে থাকা তো চাপ হয়ে যাবে, গরমকালে বর্ষাকালে খুব ভালো লাগবে, মানে এখানে ফ্যানের দরকার পড়বে না। আর শীতকালে আমি তো আসিনি কখনো শিটং, তো শীতকালে বলে চারিদিকে শুধু কমলা। শিটং হচ্ছে কমলা পুজোর বিখ্যাত। শীতকালে একটা জিনিস তোমাকে বলি, তুমি যদি রাস্তা দিয়ে আসো, যে রাস্তা ধরে আমরা NH 10 ধরে, ওখানে কিন্তু রাস্তার দুপাশে তুমি দেখবে মানে প্রচুর কমলা লেবু বিক্রি করছে, দারুণ স্বাদ। সে বাড়িতে নিয়ে গেছিলাম মনে আছে তো। তো কমলা লেবুর জন্য তো শিটং বিখ্যাত, রাস্তার পাশেও পাওয়া যায়, প্লাস শিটংয়েও প্রচুর কমলা লেবুর বাগান রয়েছে, যেগুলো কিন্তু আপনারা টিকিট কেটে ভিজিট করতে পারবেন, এবং সেখান থেকে কমলা লেবু কিন্তু আপনারা বাড়ির জন্য চাইলে কিনে নিতে পারবেন। কারেন্ট নেই, তার জন্য জেনারেটারে একটা ঘরের আওয়াজ আসছে। যে জেনারেটরটা অফ করে দেওয়া যায়, বিশেষ করে রাত্রিবেলায় যখন সব কিছু শুনশান হয়ে যাবে, পাহাড়, সেই যে একটা নিঝুম প্রকৃতি, নিঝুম পরিবেশ, সেটা কিন্তু খুব সহজেই মনে হয় এই জায়গাতে উপভোগ করে। চারিদিকে পুরো মেঘ, মানে সত্যি বলছি আমি অনেক জায়গায় ঘুরেছি, কেরালা থেকে কন্যাকুমারী থেকে কাশ্মীর সব, কিন্তু এই ছোট্ট একটা মানে গ্রামে এসে শিটংয়ের মনটা আমার অনেক বেশি খুশি হয়ে গেছে। মানে মনে হচ্ছে সত্যি আমি কোন জগতে চলে এলাম। মানুষ প্রকৃতিকে বিভিন্নভাবে উপলব্ধি করে। বন্ধু বান্ধবরা এলো, গল্প গুজব করলো, এখানে ভালো সময় কাটালো, সন্ধ্যেবেলা বিশেষ করে এখানে বনফায়ার করলো, অন্যরকম একটা ব্যাপার হবে। তো সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত অনুভূতি। সময়বেলা একটা ব্রেকফাস্টের পর আমরা একটু বেরিয়ে পড়লাম, পাহাড়ে এসেছিলাম সত্যি কথা বলতে রিল্যাক্স করতে। ভাবলাম যে যখন এসেছি, হাতে যখন সময় রয়েছে, যখন শরীরে এনার্জি রয়েছে, তখন একটু বেরিয়ে পড়লে ক্ষতি কী। একটু পাহাড়কে দেখে নিই, একটু আশেপাশের পরিবেশকে দেখে নিই, একটু পাহাড়ি মেঘ গায়ে মেখে নিই, আর সেই সঙ্গে যদি দু একটা ভালো সাইট সিন করে নিতে পারি, ভালো কিছু ফটোগ্রাফি তুলে রাখতে পারি নিজের স্মৃতির জন্য, তাহলে ক্ষতি কী। আর এই গাড়িটা কিন্তু আমাদের মানে রেন্টেড গাড়ি নয়, এই গাড়িটা এখানকার যে হোমস্টে ওনারাও এসছেন, তা ওনাদের গাড়ি এটা। অ্যাকচুয়ালি পাহাড়ি জায়গা তো, হিল এরিয়া, চড়াই উতরাই রয়েছে, তো একটা গাড়িতে যেহেতু সবাই উঠলে একটু গাড়ি উঠতে অসুবিধা হতে পারে, তো সেই জন্যই আর কি আমরা দুটো গাড়ি করে নিয়েছি। মানে ওনারা অন্য গাড়িতে আছেন, আমরা এই গাড়িতে আছি। এই গাড়িটা কিন্তু সানরুফ রয়েছে, আমি কখনো সানরুফওয়ালা গাড়িতে কোনো চাবি নিই, মানে এরকম গাড়ি চলতে চলতে সানরুফ খুলে যাচ্ছে এরকম কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। গাড়িটা খুব সুন্দর। কেমন লাগছে গাড়িটা? হ্যালো, নামবে জলে, নামবে? না হ্যাঁ, না, কেমন লাগছে বল? হ্যালো হ্যাঁ, হ্যালো, ঠান্ডা লাগছে? হ্যাঁ কতটা? একটুখানি মামা। একটুখানি। 300-400 মিটার অন্তর যাচ্ছি, আর রাস্তার পাশে আবিষ্কার করছি পাহাড়ি ঝর্ণা, কখনো ছোট কখনো বড়। অন্যান্য সময় বছরে এই ঝর্ণাগুলো তো শুকিয়ে থাকে, তখন অতটা জল থাকে না, বোঝাও যায় না ঝর্ণা আছে, কিন্তু বর্ষাকালে কিন্তু এইগুলো ভালো দেখা যায়। অল ওভার ওই স্ক্রিনে জিপিএস যে ম্যাপ রয়েছে, ওটা আবার দেখে দেখে বলছে এখানে এটা আছে, ওখানে ওটা আছে। স্কুল আছে একটা। আমি কিন্তু ততক্ষণ ধরে ম্যাপটা খেয়াল করিনি, কিন্তু পল কিন্তু খেয়াল করেছে। আর দুদিকে গাছগুলো বেড়ে গেছে তো বর্ষার জল পেয়ে, যেন মনে হচ্ছে প্রায় আমাদের হাত শুয়ে ফেলছে। বাইরে রাখছি তো অনেক সময় হাতের সঙ্গে গাছের পাতাগুলো স্পর্শ করছে। স্নিগ্ধতা। হ্যাঁ, একদমই খুব স্নিগ্ধতা। রাস্তাটা একটু শুধু কষ্ট দিচ্ছে, দুটো মানুষ আর কি এখানে ঠেসে দাঁড়িয়েছে, বাকি সব ঠিক হ্যায়। পাহাড়ে অনেকবার এসেছি, কিন্তু এই অনুভূতিটা জাস্ট অসাধারণ। এই যে মেঘগুলোর সঙ্গে যখন শরীরটা স্পর্শ করছে, যে ঠান্ডা হাওয়া মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে, এটা সত্যি অসাধারণ। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे।
আমরা এই মুহূর্তে এসেছি বাগোড়া বলে একটা জায়গাতে। এই জায়গাটার ফিলিংস কিন্তু অনেকটা লেপা জগতের মতো। যারা আপনারা লেপা জগৎ গিয়েছেন কিংবা তিন চুলে ফরেস্ট দেখেছেন, চারিদিকে পাইন গাছ সব মেঘগুলো জড়িয়ে আছে, সেখানে মাঝে মধ্যে আর কি বৃষ্টি হচ্ছে, এই যে অনুভূতিটা কিন্তু অনেকটা এরকমই এই জায়গাতে। সে মানে বুঝতে পারবেন আলাদা করে না বলে দিলে যে কোনটা লেপচা জগৎ, কোনটা তিন চুলে ফরেস্ট বা কোনটা হচ্ছে এই বাগোড়া। তো আমার সাথে রয়েছেন, আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের ওনার, উনি আর কি জায়গাটা আমাকে নিয়ে এসেছেন। আচ্ছা, এই জায়গাটা আমরা আসবো কিভাবে, মানে হোমস্টে থেকে কতটা দূর হবে এটা? আমাদের হোমস্টে থেকে এটা 10 কিলোমিটার। অল টাইম এরকম সবসময় এরকম সব মেঘ জমে সময় থাকে, এরকম। মানে যারা ফটোগ্রাফি All করতে season। ভালোবাসে তাদের জন্য তো সত্যি কথা বলতে স্বর্গরাজ্য। এখানে আপনারা যদি বিকালের দিকে আসতে পারেন, যখন সন্ধ্যার আগ দিয়ে, তখন একটা কত গা ছমছম ব্যাপার হবে, একটা অদ্ভুত রকম পাখি ডাকছে। আসুন আমরা জঙ্গলটা দেখে আসি। তবে জোঁক থেকে কিন্তু সাবধান, তুমি কিন্তু শুজ পরনি, তুমি কিন্তু ক্রক্স পরে পাহাড়ে এসছো। আমি বোধহয় তখন ক্লাস 9 কি 10-এ পড়ি বা 11 হবে, তখন একটা সিনেমা এসেছিল, ওই বিপাশা বাসু আর দিনু মরিয়ার রাজ সিনেমা হলে দেখতে গেছি। আমাদের তখন মোহন মল ছিল না, মহল সিনেমা হল ছিল, তখন দেখতে গেছিলাম। তো সিনেমার প্রথম যে সিনটা সম্ভবত উটিতে শ্যুট হয়েছিল, পাইন ফরেস্ট অন্ধকারের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ওই মেয়েটা লুকোচুরি খেলছে ওর বয়ফ্রেন্ডের সাথে। তো ওই যে সিনটা না, জাস্ট এটা এরকম, মানে কেমন একটা ভয়াবহ। আপনারা ধরুন দুজন এখানে এসছেন বা আপনি কখনো একা এখানে এসছেন, মানে জঙ্গলে যে একটা একাকিত্ব, একটা রোমাঞ্চ, সেটা কিন্তু রন্ধে রন্ধে উপলব্ধি করতে পারবেন। এরপর পৌঁছে গেছি, বল উঠ, পৌঁছে গেছি, সবাই দেখছি। শীতে এসে খাবার টেবিলে চোখ রেখে না হঠাৎ করে ঘাবড়ে গেলাম, চোখটা ভালো করে ডরলে নিলাম। এখন তো সুন্দরবন ইলিশ উৎসব চলছে, ভাবলাম সুন্দরবন ইলিশ উৎসবের এত আমন্ত্রণ পেয়েছি, মনে হয় সেগুলোই মাথার মধ্যে ঘুরছে। ভালো করে একবার চোখ কষলে দেখি না, সুন্দরবন আমি তো পাহাড়ে আছি, শিটংয়ে আছি, সর্দিয়ে সুন্দরবন সর্দিয়ে শিটং, বাট আমি তো শিটংয়ে আছি। তো এখানে ভাই ইলিশ মাছ কোথার থেকে? পাহাড়ে ইলিশ মাছ, যদিও ওটা পাহাড়ে ইলিশ নয়, এটা সমতলের ইলিশ, মানে যেখান থেকে ইলিশ আসে সেখানকার ইলিশ, কিন্তু এটা আমাদের আজকে মেনুতে রয়েছে। সেই সঙ্গে রয়েছে সবজি, ডাল, রয়েছে পনিরের তরকারি, লেবু রয়েছে 2 কুচি, ভাত রয়েছে, আর বেগুন ভাজা রয়েছে, ঘিও আছে। তোমার তো ইলিশ মাছ ফেভারিট। হ্যাঁ, এই যে ধরো আমরা বেড়াতে এসেছি, এবার তুমি যেরকম ইলিশ মাছের আয়োজন করেছো, তো এবার আমার ভিডিও দেখে যখন অনেক অডিয়েন্স আসবে, টুরিস্ট আসবে, তা তারা যদি ইলিশ মাছ না পায়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় যে ব্লগাররা পায়, আমরা কেন পাই না। একদম আপ টু নভেম্বর। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা আগে থেকে বলে রাখেন, তাহলে কিন্তু ওনারা আর কি ইলিশ মাছের আয়োজন করবেন। আদারওয়াইজ কাতলা মাছ থাকে, দুপুরে লাঞ্চে কাতলা মাছ, রাত্রে চিকেন। রাত্রে চিকেন। কেউ যদি মাছ না খায় তার পরিবর্তে ডিম, ডিম বা পনির, কেউ যদি পিওর ভেজ খায়, পিওর ভেজেরও ব্যবস্থা আছে, আলাদা পুরো সেপারেট উইদাউট অনিয়ন গার্লিক পিওর ভেজও আমার কাছে। ইলিশ মাছ হচ্ছে আমাদের সবার প্রিয় খাবার। তো স্বাভাবিকভাবে যখন আমি এখানে এসে পেলাম ইলিশ মাছ, তো তখন সত্যি হ্যাপি হয়ে গেলাম। আর ইলিশ মাছের যে রান্না, খুব সুন্দর রান্না করছে, মানে মনে হচ্ছে না যে আপনি কোনো হোটেলে খাচ্ছেন, মনে হচ্ছে আমি বাড়িতেই খাচ্ছি, যেমন বাড়িতে রান্না করি, খুব সুন্দর, হেলদি, টেস্টি, ঝাল কম। ডালটা আপনারা একবার দেখুন, কত ভেজিটেবল দিয়েছে ডালটার মধ্যে, ডালটা খুব সুন্দর বানিয়েছে। আমার ছেলে যেমন মাছ খেলো না, ওকে ডিম ভাজা করে দিল, ওতেও হ্যাপি হয়ে গেল। পাঁপড় ভাজা, ডিম ভাজা, তো যেরকম ডিমান্ড ছোট ছোট বাচ্চাদের জন্য থাকলে ওরকম ডিমান্ড ওনারা পূর্ণ করে দেয়। কিন্তু এখানে যারা রান্না করছে হোমস্টেতে, সে কিন্তু বাঙালি, আমাদের ওখান থেকে এসছে।
খাবারের মধ্যে যে পিওর বাঙালিয়ানা, মানে পাহাড়ে এসে যে পিওর বাঙালিয়ানা, যেটা আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই চাই, তো সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটানা ঘুমিয়েছি, বেলা ফুরিয়ে সন্ধে নেমেছে, আর এই সুযোগে একজন আমার ক্যামেরাটা অন করে ইচ্ছে মতো ভিডিও শ্যুট করে গিয়েছে। হোমস্টেতে ওয়াইফাই রয়েছে, যার আপলোড এবং ডাউনলোড স্পিড আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করলাম। এছাড়াও জিও এবং এয়ারটেলের খুব ভালো নেটওয়ার্ক এখানে রয়েছে, যদিও সেটা 5G নয়, 4G। সন্ধে হয়ে গিয়েছে, সেই সাথে জমজমাট হচ্ছে আমাদের খাবার আসর। এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া, সেই সাথে রয়েছে মুড়ি। মুড়ি তো দেখে না আছে, আমি বলেছিলাম যে আমাকে একটু মুড়ি দিতে আলাদা করে, কারণ এত আইটেম আছে তো, বাট মুড়ি ছাড়া কি বলবো, সন্ধেই মনে হয় না। এটা দরকার, সেটা পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, বহরমপুর হোক কিংবা পাহাড়ে হোক, মুড়ি একটু চানাচুর সুন্দর করে মাখিয়ে দিয়েছে। আর সেই সাথে হচ্ছে মোমো, তারপরে যে থুপকা, এগুলো দিয়েছে না, এগুলো কিন্তু রান্না করবে হচ্ছে এই হোমস্টেটা যাদের, মানে অ্যাকচুয়াল হোমস্টে যারা মালিক, অর্থাৎ পাহাড়ের মানুষ, তারা কিন্তু রান্না করবে। যেহেতু মোমো থুপকা এগুলো হচ্ছে পাহাড়ি স্পেশাল, পাহাড়ের লোকেরা এগুলো ভালো রান্না করতে পারে, সমতলও হয়তো পারে, বাট পাহাড়ে আসলে কিন্তু আমাদের এই মোমো থুপকা এগুলো খুব খেতে ইচ্ছা করে। অল্টারনেট থাকবে আইদার মোমো না হলে চিকেন পকোড়া, এরকম অল্টারনেট থাকবে এখানে। বাতাসে লুপের মোমো সবচেয়ে বেশি সুন্দর, টেস্টি, দারুণ। না, বাতাসের লুপ কথাটার জন্যই বললো, কারণ ও দার্জিলিং একবারই এসছে, আর ও দার্জিলিং এসে বাতাসের লুপের মোমো খেয়েছিল, আরও দু এক জায়গায় খেয়েছিল, তো বাতাসের লুপের মোমোটা ভালো লেগেছিল ওর, ওই জন্যই বলছে ভালো। এরকম অনেক জায়গায় হয়তো রয়েছে, আপনারা যারা দার্জিলিং আসেন বা পাহাড়ের সাথে খুব ভালো মতো পরিচিত, খাওয়া দাওয়া নিয়ে বিশেষ করে, তারা হয়তো জানেন যে কোন জায়গাকার মোমো স্পেশাল ভালো। বাট এই যে মোমো বানিয়েছে সত্যি দারুণ। তুমি কখনো থুপকা খাওনি না? না, এটা আছে ভেন্ডি, গাজর, টমেটো, ম্যাগি, এটাকে পাহাড়ি ভাষায় বলেন দেখুন থুপ্পা বলে না, আমি থুপকা জানতাম। অনেকটা থুপকা না? পরিমাণে দিয়েছেন, কিন্তু থুপকাই তো বলে, পরিমাণে। থরসুপা কয়েকা থুপকা, আমি অনেক জায়গায় শুনেছি, অনেকে বলে থুপ্পা, অনেকে বলে থুপকা, কোনটা বলে সেটা প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আমি শুধু খেয়ে আপনাদেরকে টেস্টটা বলবো কীরকম। কোনোদিনও খাইনি তো, প্রথমবার খাচ্ছি, জিনিসটা একটু অন্যরকমই লাগছে। মিষ্টি মিষ্টি না, একটু টক, একটু স্পাইসি, এরকম টাইপের। আর একজন গেস্ট আছে, ওনার ভালো লেগেছে, ওনার এটা পছন্দের খাবার থুপকাটা, তাই উনি এটা ডিমান্ড করেছেন, তাই ওনাকে বানিয়ে দিলেন, তাই আমরা এটা একটু টেস্ট করে দেখছি। আমার হচ্ছে মোটামুটি লেগেছে। পাহাড়ে চলছে টানা বৃষ্টি, সেই সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির চলছে, থামেনি। আমাদের টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের ডিনার, চিকেন রয়েছে, মিষ্টির একটা আইটেম রয়েছে, মানে সোনপাপড়ি, পেঁয়াজ তো তোমার পছন্দের জিনিস, আমারও রুটি। ও আজকে রাত্রে মানে পলের সব পছন্দের আইটেম হচ্ছে, তাই তো? পল তো চিকেন পছন্দ করে। বাবু কেমন হয়েছে? জোরে বলো। হ্যাঁ, ভালো করে। বাবু কেমন হয়েছে? ভালো। কতটা ভালো? বেশি ভালো না, সত্যি খাবারের খুব টেস্ট আছে। আপনারা যদি ভাত চান তো ভাতও নিতে পারেন, আর সাথে হচ্ছে লঙ্কা, যেটা আমি খাই না, আর হচ্ছে পেঁয়াজ, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। আর আপনারা অনেকেই হয়তো হোমস্টের খাবারের সাথে পরিচিত, এগুলো তো এখানকার চিকেন, গ্রামে আর কি পালন করা হয়, তো এরা কিন্তু স্কিনটাকে ছাড়ায় না। অনেকে এই স্কিনওয়ালা চিকেন খেতে ভালোবাসেন, অনেকে আবার ভালোবাসেন না। যে আমাদের ওখানে ওই ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির সাথে পাহাড়ের এই মুরগিগুলোর অনেক পার্থক্য রয়েছে, স্বাদের তো পার্থক্য হয়ে যায়। রুটি, চিকেন, বৃষ্টি সব মিলে আজকে রাত্রে এক অনবদ্য অভিজ্ঞতার সৃষ্টি। আমাদের পলের একটু ঝাল লেগেছে, তার জন্য আমাদের পল একটু অভিনব কায়দায় চিকেন খাচ্ছে। এইসব টুকরো টুকরো অভিজ্ঞতাকে সঙ্গী করেই কেটে গেল পাহাড়ে আমার প্রথম রাত। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন আকাশে আবারও মেঘের আনাগোনা। 6ই আগস্ট 2024, সময় ঠিক সকাল 7টা। কাল রাত্রে দুর্দান্ত ঘুম হয়েছে, প্রায় 10 ঘন্টা ঘুমিয়েছি। বহুদিন পর এরকম ঘুমানোর একটা সুযোগ পেলাম, একদম টেনশন ফ্রিভাবে। যখন ঘুম ভাঙলো, এই সকালবেলাটা জানলাটা খুললাম, এই যে সবুজ বনভূমি, আর তার উপর দিয়ে এই মেঘের ধীরে সুস্থে বয়ে যাওয়া, নিচ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার আওয়াজ, এটাই মিস করছিলাম। ওই ঝর্ণা এখন ঢাকা পড়েছে এই মেঘের শাড়িতে। অনুভব করুন সকালটা কত সুন্দর। তো বারবার বাইরে থেকে ডাক আসছে যে খাবার দিয়েছে। চা বিস্কুট যদি উঠে আমি খেয়ে নিয়েছি, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করে নিই। গুড মর্নিং। ও গেম চলছে, বাহ খুব ভালো। মোমো খেতে ভালো লাগে না? ভেজ ভালো লাগে না আমাকে একদম। তাহলে কি ভালো লাগে? আমাকে ভালো লাগে একদম চিকেন পাকড়া। আচ্ছা, চিকেন পাকড়া খাওয়াবো আজকে তাহলে। ওকে। আমার ব্রেকফাস্টে রয়েছে কলা, রয়েছে জ্যাম, চিনি, বাটার, ব্রাউন ব্রেড, আর সেই সঙ্গে লোকাল ব্রেড।
এই লোকাল ব্রেডটা ছিল না গোল গোল, খুব সুন্দর এরকম ফোলা ফোলা গোল পাউরুটি। তো পল কী করেছে, পল না টুকরো টুকরো করে ছিঁড়েছে এগুলোকে, ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক অর্ধেক করে খেয়েছে, দিয়ে এখন এটাকে এরকম টুকরো করে দিয়েছে। বাট আমি এক টুকরো মুখে দিয়েছিলাম, ভালো টেস্ট আছে। সত্যি কথা বলতে এবার সাইট সিন করার জন্য আসিনি, কারণ সবসময় সাইট সিন, সবসময় ঘুরে বেড়ানো, ওই দম দিয়ে চলো এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, পাহাড়ে উঠতে হবে, নিচে নামতে হবে, এগুলো সবসময় ভালো লাগে না। কখনো কখনো মনে হয় যে একটা দুটো দিন এসে একটু রিল্যাক্স করি, একটু ফ্রি মাইন্ডে বসে থাকি, একটু শুয়ে থাকি, একটু গল্পের বই পড়ি, একটু গান শুনি, একটু গল্প শুনি। তো এবারও ব্যাপারটা সেরকম যে একটা দিন একটু মাইন্ড রিফ্রেশ করা, কারণ এরপরে অনেক বড় বড় প্রোগ্রাম আমাদের ওয়েট করছে, আপনারা ব্লগে দেখতে পাবেন, তখন হয়তো আপনারাও ফিল করবেন সত্যি এই বড় বড় প্রোগ্রামগুলো করার জন্য অন্তত এক দুটো দিন এরকম মাইন্ড রিফ্রেশ করা দরকার। গতকাল টুকটুক বৃষ্টিতে ভিজেছিলাম, টি শার্টটা ভিজে গেছিলো, তার জন্য আজকে চেঞ্জ করেছি, এই জামাটা পরেছি। আজকাল সাদা জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, আমাকে দু একজন ফ্যান বলেছিল যে আপনি সাদা শার্ট পরবেন, সাদা টি শার্ট পরবেন, তো পরছি। আপনারাই বলবেন যে সাদা পরে ঠিক কীরকম লাগছে। ফ্যান না মিথ্যা কথা। মানে অনেক কজন ওর মেয়ে বান্ধবী আছে, তারা বলেছিল, আমি যখন বলতাম কানে দিত না, বলতাম আমাকে সাদা জামা পরলে নাকি বুড়ো বুড়ো লাগে। এখন যখন মেয়ে বান্ধবীগুলো বলছে তখনও মনে লাগে। মানুষ ততদিনই মনের দিক থেকে ইয়ং থাকবে যতদিন তার জীবনে বান্ধবী থাকবে। বান্ধবীরা অ্যাকচুয়াল ঠিকঠাক ফিডব্যাকটা দেয় যে তোমার কীরকম লাগছে। যেমন কেউ বললো তোমার পেটটা বেড়ে গেছে, কমাতে হবে, তুমি এইরকম ড্রেসটা করতে হবে, তবেই না। সবসময় মনটা ইয়ং রাখতে হবে। তোমরা কেন সাজো মেয়েরা? আমি তো সাজি না, ছেলেদেরকে দেখানোর জন্য। নাম সাজি না। তুমি একটা সুন্দর পোশাক পরে আসো, তুই ছেলে তোমার দিকে তাকাচ্ছে, তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, তোমার কি মানে ভালো লাগবে না? আরে তোমার সঙ্গে তো আমি 14টা ইনিংস খেলেই নিয়েছি, সাদা একটু 20-20 খেলতে দাও। আমার যদি বান্ধবী আমাকে পছন্দ করে ধরো কিনে দিয়েছে, ভালো করেছে, ধরে নিয়েছে, তো কি হয়েছে? আমার কোনো বান্ধবীর সঙ্গে কথা বলতে দাও আমাকে। কত বান্ধবী, সবাইকে তো তুমি ব্লক করে দিতে বলো, কথা বলতে দাও আমাকে তুমি। মিথ্যা কথা। ও নিজের বাড়ি নিয়ে ব্যস্ত, বাড়ির কাজ নিয়ে, ও ছেলের পড়া নিয়ে ব্যস্ত, আমার জন্য কোনো টাইমই নেই। আমার দাড়ি বড় হয়ে গেল, আমার পেট বেড়ে গেল, আমার চুল কমে গেল, আমার মাসল ঝুলে গেল, আমার যাই হলো তাই হলো, ওর কোনো দায়িত্ব নাই। ও শুধু একটা জিনিস দেখে, হ্যাঁ কি ভিউজ কমে গেল, ভিউজ নিয়ে মাথা খারাপ ওর। হিরো ছিলাম, হিরো আছি, হিরো থাকবো। তুমি কখনো বর্ষাকালে পাহাড়ে এসেছো? না, এখানকার বৃষ্টিটা আলাদা, তো একদম মনে হচ্ছে ঝিরি টাইপের, মনে হচ্ছে গায়ে লাগছে না কিন্তু বৃষ্টি পড়ছে। এরকম তো সিচুয়েশন কোনোদিনও পাইনি যে এত গাছের মাঝখানে দুদিকে গাছ আর আমি হাঁটছি। না, তোমার কি মনে হচ্ছে যে আজ থেকে 14 বছর আগে যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল, যখন আমরা কলেজে পড়তাম, তখন যদি এরকম বেড়াতে আসতাম? না 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 না, কি করে আসবো, বিয়ে হয়নি চলে আসবো বেড়াতে? বিয়ে না হলে কি বেড়াতে আসা যায় না নাকি? না না, একদমই না। তুমি বিয়ে না হয়ে বেড়াতে আসা সমর্থন করো? না, একদমই না। কেন? আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, আমি ফ্যামিলিকে প্রাধান্য দিই। কোনো এই সমস্ত ভালো লাগে না, ম্যান টু ম্যান ভ্যারি করে, যার ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, তাকেও আমি সম্মান করি, এটা আমার ভালো লাগে না। আমার মনে হয় সব কিছু একটা সিস্টেম আছে, ডিসিপ্লিন আছে লাইফে, সেই ডিসিপ্লিনের মধ্যে প্রত্যেকটা মানুষের থাকা উচিত, ডিসিপ্লিন ক্রস করা উচিত না। সব সম্পর্কের নাম হয়তো স্বামী কিংবা বয়ফ্রেন্ড হয় না, কিছু কিছু সম্পর্কের নাম বন্ধুত্ব হয়। যেহেতু আমরা 4th আগস্ট পালন করে এসেছি আর কি, ফ্রেন্ডশিপ ডে, তা আমার ফেসবুকে একটা লেখা টপিকই ছিল যে ফ্রেন্ডশিপ শুধুমাত্র কেন দুটো ছেলে দুটো মেয়ের মধ্যেই হবে, ফ্রেন্ডশিপ শুধুমাত্র কেন সিঙ্গেলদের মধ্যেই হবে, ফ্রেন্ডশিপটা তো বিবাহিত মানুষের মধ্যে হতে পারে। যেমন তোমার ব্লগ দেখে অনেক বাচ্চা দেখে, তো তুমি যদি এখন বন্ধু নিয়ে ঘুরতে আসো, তো বাচ্চা কি বলবে, যেটা মানে রুলস, এটা মানে নিয়ম। বন্ধু নিয়ে ঘুরতে তো অনেক যারা আসে তারাও তোমার ভিডিও দেখে, না দেখুক, সেটা আলাদা ব্যাপার। এটা তো যুগের ট্রেন্ড, মানতে হবে। কি বলছি, আজ থেকে 10-15 বছর আগে ধরো তোমার বাড়িতে রেস্ট্রিকশন ছিল যে রাত 9টার পরে দুর্গাপুজোর ঠাকুর দেখতে যাওয়া যাবে না, 9টার মধ্যে বাইরে ঢুকতে হবে তোকে, কিন্তু এখন তো যুগ বদলিয়েছে, ঠিক আছে, এখন তো আর রেস্ট্রিকশনটা তোরা নেই, এখন তো সময় পাল্টেছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সবকিছুর মধ্যে একটা
লাইন টানা উচিত, এটা একদম বাস্তব কথা। একটা সব সম্পর্ক, সব জীবনের সঙ্গে একটা লাইন টানা উচিত যে আমি এই লাইনটা ক্রস করব না। আজ থেকে 14 বছর আগে যদি তোমার এরকম অপশন থাকতো, তুমি হোস্টেল থেকে, আমি বাড়ি থেকে বেরিয়ে আমরা রাতে ট্রেন ধরে এরকম দুদিনের জন্য পাহাড়ে বেড়াতে আসলাম, কখনোই আসতাম না। একটু বাড়িতে বলে যে যাচ্ছি বন্ধুদের সাথে, না, কখনোই আসতাম না। কারণ তার জন্য আমার বাবা মা টেনশন করবে, তার জন্য আমার সঙ্গে আমার না বাবা আমাকে বলেই আসতে যে আমি যাচ্ছি বন্ধু বান্ধবীদের সাথে, কখনোই আমার বাবা তো allow বাস্তবে করবে না। বাস্তবে তুমি আসতে হচ্ছে আমার সাথে। না বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে তো বাবা অ্যালাউই করবে না, এক নম্বর। আর আমি নিজে থেকেও অ্যালাউ করবে কি না করবে সেটা বড় ব্যাপার না, আমি নিজে থেকে সেটা করব না। বা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো দিন কোথাও থাকা। তাহলে তুমি কি করে মানে প্রেম করলে? প্রেমটা তো ফিলিংস, প্রেমটা তো মানুষের ভালোবাসে, এটা তো মনের ফিলিংস। বিয়ে তো আমাকে করতে হবে, এটা তো আমি জানি, ওটা ফিলিংস, তা আলাদা ব্যাপার। তোমার কি মনে হয় যে বিয়ের পরবর্তী সময় তুমি কখনো একটা বয়ফ্রেন্ডের অভাব বোধ করেছো? বয়ফ্রেন্ডের অভাব মানে ধরো তোমার মনে হচ্ছে যে কৌশিকের মধ্যে এই জিনিসটা নেই, এটা আমি অন্য কারোর মধ্যে পেয়েছি, ও আমার হাজব্যান্ড হলে ভালো হতো বা বেটার হতো দেন কৌশিক, কখন এরকম ফিল মানুষ হয়েছে? কখনো অপশন খোঁজে না, কিন্তু মানুষ কখন এরকম চায়, এটা পরিষ্কার কথা। মানুষের হাজব্যান্ডের যেমনই হোক, সে গরিব হোক, বড়লোক হোক, সে দেখতে বাজে হোক, ভালো হোক, মানুষ চায় মানুষকে রেসপেক্ট করুক, ভালোবাসুক, ভালো থাকুক। এই নয় যে টাকা পয়সা দিয়ে, ভালো রাখুক মেন্টালি। আমাকে সে মেন্টালি ভালো রাখবে, আমার সমস্ত কাজকে সমর্থন করবে, আমাকে লাইফে যদি ভুল পথে যায় সেটাকে ঠিক পথে নিয়ে আনবে, কখনো ডিসরেসপেক্ট করবে না। শেষ প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি আমাকে পেয়ে হ্যাপি? 14 বছর আগে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, বলা হলো কৌশিকের সঙ্গে তোমার দেখাই হলো না। যা চাই তা কখনোই পাই না, কিন্তু আমি সেটাকে সেটার মতন করে গুছিয়ে নিই। মানে অ্যাডজাস্ট করে নিয়েছো। আমার খুব স্বপ্ন ছিল আমি স্কুল টিচার হব, আমি একটা ইকোনমিক্সের এমএসসি করা স্টুডেন্ট, আমি বিএড করা, কিন্তু আমি স্কুল টিচারটা পাইনি। তো আমার মনে ওটা দুঃখ। এবার আমি যদি দুঃখটাকে নিয়ে সারা জীবন ক্যারি করি, ইস আমি পেলাম না, তাহলে আমি নিজেকে ভালো রাখতে পারবো না, জীবন তো এটুকুই। তো আমি ওটাকে স্কিপ করে আমি যে চাকরির সাথে এখন যুক্ত সেটাকে মানিয়ে নিয়েছি। 2 নম্বর, লাইফ পার্টনার কাউরিরই কখনো মনের মতন হয় না। হ্যাঁ, কখন হয়? বিয়ের আগে অবধি। বিয়ের পরে অবধি যখন মানুষের সাথে 24 ঘন্টা থাকে, তখন মানুষ অনেক সামনাসামনি জিনিস দেখে, খুদ দেখে, প্রবলেম দেখে, তখন মানুষের মধ্যে প্রবলেম শুরু হয়। তো তাই বলে যে একটা মানুষ আমি ছেড়ে চলে যাব আর একটা মানুষ চুজ করব, সে যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, বা সে যে আরও ভালো বাজে হবে সেটাও কেউ বলতে পারবে না। তো মানুষ যে লাইফটা আছে সেই লাইফটাকে, এটা একটা শিক্ষা আমি পেয়েছি, যে লাইফে মানুষ থাকবে, যে জীবনে মানুষ থাকবে, যে বাড়িতে থাকবে, সেটাকে সেটার মতন করে গুছিয়ে নিয়ে সুন্দর করো। এখন তো ডিভোর্সের ছড়াছড়ি, এখন তো মানুষ চাইলেও আরেকজনকে পেয়ে যাবে। হ্যাঁ, আবার 2 দিন ওর সঙ্গে ভালো লাগলো না, 3 দিন, তা মানুষ তো শুধু অপশনের পিছনেই দৌড়াবে, কিন্তু এটা করা ঠিক না। যেটাকে আছে তাকে গুছিয়ে নিয়ে, তাকে জীবনটাকে সুন্দর করে নিয়ে সেটাকে নিয়ে গিয়ে চলো। আজকে আমার ছেলে ধরুন কোনো প্রবলেম, আমি কি বলবো আমার ছেলেকে ফেলে দিয়ে আমি আরেকটা ছেলে নেব? ওই ছেলের যে প্রবলেম সেটাকে ঠিক করে আমাকে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই জীবন। কখনো লাইফে অপশন খুঁজতে যাবেন না, যেটা ভগবান দেয় খুব ভালো ভেবেই দেয়, সেটাকে নিজের মতন করে নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমি যদি ভাবি এটা ভালো ওটা ভালো, আলটিমেট আমি সেদিনকে লুজার হয়ে যাব। প্রত্যেককে তার জীবনে ছেড়ে দেওয়া উচিত না, তার পিছনে সার্ভাইলেন্স করে, না তার পিছনে ছুটে বেরিয়ে, প্রত্যেকে তার জীবনটা বাঁচতে দেওয়া উচিত। সে যদি তোমার হয় সে তোমারই থাকবে, সে যদি তোমার না হয় তাহলে সে কখনো তোমার ছিলই না, এটা আমি সবসময় মনে আর করি। আলটিমেটলি ছুটে বেড়াতে কি হবে, নিজেকে তুমি একসময় ধ্বংস করবে, নিজে ডিপ্রেশনে যাবে, ডিপ্রেশনে হাত কাটবে, পা কাটবে, আত্মহত্যার চেষ্টা করবে। করে তো ওটা ভুল। নিজেকে কেরিয়ারকে গোছাও আগে সুন্দর করে, পড়াশোনা করো, কেরিয়ার গোছাও, নিজেকে প্রেজেন্টেবল রাখো, নিজেকে সুন্দর রাখো, মা বাবার সাথে কোয়ালিটি টাইম কাটাও, একটা ভালো বন্ধু রাখো, খুব ভালো বন্ধু যে তোমাকে সব বিপদের দিনে সাহায্য করবে, মেন্টালি সাহায্য করবে। এমন ভালো বন্ধু চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করবেন, অবশ্যই রাখা উচিত, যে আপনাকে গাইড করবে ইন বাস্তবে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে একটা বিবাহিত মেয়ে যদি অন্য একটা পুরুষের সাথে ভালো বন্ধুত্ব রাখে, বা একটা বিবাহিত ছেলে যদি বাইরের একটা মহিলার সাথে ভালো বন্ধুত্ব থাকে, তাহলে এটা কোনো খারাপ কিছু নয়, তাই তো? একদমই না, কিন্তু সেটা হেলদি, আনহেলদি না। বললাম যে সব কিছুতে একটা লাইন টানতে হয়, মানুষ তো চাইলেও সব কিছু করতে পারি। আছে আমার জীবনে ভালো বন্ধু, অবশ্যই আপনারাও রাখবেন, এমন না যে লুকিয়ে কথা বলবো বা তার সঙ্গে আমি সারাদিন ফোনে কর না, এগুলো হচ্ছে বাজে। কিন্তু হ্যাঁ, তার সাথে মাসে একদিন কথা হলো, যেন ট্রাস্টটা থাকে যে ও আমার ভালো বন্ধু, ভালো সম্পর্ক। যেরকম ভালো সম্পর্ক মানুষের সাথে মানুষের,
সেরকম ভালো সম্পর্ক মানুষের সাথে পাহাড়ি ঝর্ণার পাহাড়ি নদী। রংলি নদী। তো আমি যে হোমস্টেতে আছি তার সঙ্গে কিন্তু এটা একদম 2 মিনিটের হাঁটা পথ। তো আপনারা এখানে চাইলে কিন্তু খুব সুন্দরভাবে স্নান করতে পারেন। এটা আলাদা সৌন্দর্য। এই বর্ষাকালে এইগুলো হচ্ছে উপরি পাওনা। কেমন লাগছে তোমার বলো? ভালো। সারা রাত একটু লাইট থাকবে, চার্জেবল, কিন্তু ও সারা রাত পাহারা দেখবে। এই জঙ্গলটা এখনো 15ই আগস্ট এখানে পরিষ্কার করছে, 50টা কিন্তু ক্যাম্প লাগানো হবে। বাহ, তো সবাই এখানে থাকবে আর কি। শুয়ে পড় বল, চলে এসো। এবার আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। চলো। দেখতে আসো। সাবধান। এই জায়গায় একটা ন্যাচারাল পুল রয়েছে। নদীটা যে আসছে না, নদীর একটা ছোট্ট অংশ এইদিকে ঢুকে ওদিকটায় আর কি একটা ন্যাচারাল পুল তৈরি করেছে। যদি এখন বর্ষাকাল প্রচুর স্রোত, ওই জন্য আমরা নামার চেষ্টা করছি না, নামার জন্য এই জায়গাটা উপযুক্ত নয়। কিন্তু গরমকালে যদি আপনারা কখনো আসেন না, তাহলে কিন্তু সেই পুলে স্নান করতে পারবেন যখন নদীতে জল কম থাকে। ওই নিচেই রয়েছে। আমরা ওই দিকটা গেলাম না, কারণ এইদিকে জঙ্গল প্রচুর হয়ে রয়েছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে এলাম। ওই হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর এখানে ওনারা টেন্ট বসিয়েছেন। যদিও এটার কাজকর্ম চলছে আর কি, এখনও পুরোপুরি এটা প্রিপেয়ার নয়। আর বর্ষাকাল এই জায়গাটা টেন্টের জন্য হয়তো উপযুক্ত নয়, কারণ যেহেতু চারিদিকে প্রচুর জঙ্গল টঙ্গল আছে। যখন শীতকাল হবে, যখন জঙ্গল টঙ্গল তো সাফ হয়ে যাবে, তখন কিন্তু এখানে ওনারা টেন্টের ব্যবস্থা করবেন। মোট কটা টেন্ট আপনারা আগামী দিনে এখানে রাখার চেষ্টা প্ল্যান করছেন? তিনটে। এখানে 3টে, তার বেশি জায়গা নেই এখানে। অনেকে আছে যে পাহাড়ে বাইক নিয়ে আসতে চায়, বাইকারদের জন্য একদম। তারাও আসতে পারবে। কীরকম টেন্টের জন্য কিছু খরচাপাতি কিছু প্ল্যান করেছেন? সেম খরচা। Same আর খরচা। যদি টেন্টে মনে করে থাকবে তারা, আর এখানে একটা কমন টয়লেট করা থাকবে। টেন্টের জন্য কমন টয়লেট। ওনাদের হোমস্টে কিন্তু বয়স খুব বেশি নয়, মাত্র 1.5 মাস। তো আশা করবো যে বেটার সার্ভিস ওনারা আমাদেরকে দিতে পারবেন আগামী দিনে যারা আপনারা আসছেন এখানে। পার ডে পার হেড 1500 টাকা। আর যারা ধরুন এনজিপি স্টেশনে নেমে শিটংয়ে আসবে বা শিটং থেকে এনজিপিতে ড্রপ হবে, সেক্ষেত্রে কি গাড়ি এক্সট্রা খরচ? গাড়ির খরচ এক্সট্রা, সেটা আপনারা অ্যারেঞ্জ করে দেবেন? আমরা সব অ্যারেঞ্জ করে দেবো। ওটা ডিপেন্ড করে সিজনের উপরে, কিছু আপ অ্যান্ড ডাউন হয়, সেটা আমরা মানে পুজোর সময় ধরুন কেউ এলো তখন খরচ একরকম গাড়ির, আবার ধরুন অফ সিজনে কেউ এলো তখন একরকম 200-500 কম চেঞ্জ হয়। আর একটা বিষয় বলি, ধরুন অনেকে তো আছে যে এখানে 2 দিন এসে থাকলো এবং তারা প্ল্যান করলো যে আমরা হোমস্টেতেও থাকবো, তার সাথে সাইট সিনও করবো, যেরকম অনেকে করে থাকে। হয়তো কমলালেবুর সময় এলো, তো সাইট সিন অ্যারেঞ্জ আপনারা করে দেন? সব করে দেবো। সেটা গাড়ির খরচ এক্সট্রা? গাড়ির খরচ এক্সট্রা। ওকে। এখান থেকে দার্জিলিংও 1.5 ঘন্টাতে ঘুরে পার ডে সকালে গিয়ে চলে আসবে। দার্জিলিং যেহেতু আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, সবাই যেতে চায়। তো কেউ যদি মনে করে যে আমি শিটংয়ে থাকবো, থেকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরে আসবো, সকালে গিয়ে সন্ধ্যাবেলা ঘুরে আসতে পারবে। এখান থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। আমি যে হোমস্টেতে এসেছি তার নাম, বিবরণ, ফোন নাম্বার সব দেওয়া থাকলো এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনে যোগাযোগ অবশ্যই করতে পারেন। বর্ষায় পাহাড় আমি কখনো আসিনি এর আগে, এই ফার্স্ট টাইম। সত্যি আমার মানে কী বলবো, 2 দিন খুব ভালো কাটলো। পাহাড়ে ইলিশ উৎসব পর্যন্ত ব্যাপারটা সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে লাঞ্চ করার সময় যা খাবার দাবার আইটেম দেখছি,
এ তো কাতলা উৎসব শুরু হয়ে গেছে। পোলের জন্য চিকেন রয়েছে, যেহেতু মাছ খাই না। ও তো মাঝখানে তার জন্য চিকেন রয়েছে। আমাদের জন্য রয়েছে কাতলা মাছ, আলু পোস্ত রয়েছে, ভাত রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, চিকেন পকোড়াও রয়েছে, আলু ভিন্ডি ভাজা, ঘি রয়েছে, পেঁয়াজ রয়েছে, নুন রয়েছে, সসও রয়েছে। এদিক থেকে আমার পছন্দের মুসুরির ডালও রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, যেটা কমপ্লিট করে আমরা এবারের মতো এখান থেকে বিদায় নেব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, লাঞ্চটা কিন্তু আপনাদের প্যাকেজ ইনক্লুড থাকবে না। মানে দ্বিতীয় দিন যখন আপনারা চেক আউট করে যাচ্ছেন, লাঞ্চ যদি আপনারা এখান থেকে নিতে চান, ধরুন আপনাদের রাত্রের ট্রেন রয়েছে, সেখান থেকে আপনারা ঠিক করলেন যে এখানকার লাঞ্চ করে তারপরে আপনারা এখান থেকে বেরোবেন, সাইট সিন করে ট্রেন ধরবেন, যেমন আমরা করব, সেক্ষেত্রে কিন্তু ওনাদেরকে বলে ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। তার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। সেটা আপনারা কী খাবেন তার উপর ডিপেন্ড করবে কত কী পে করতে হবে। ঘি ভাত সঙ্গে আলু পোস্ত, দারুণ কম্বিনেশন। কাতলা মাছটা অসাধারণ খেতে। পাহাড়ে এসে আমি এত সুন্দর মাছ কখনো খাইনি। কথা আছে না যে পাহাড়ে আসলে স্বাস্থ্য ফিরে যায়, এখানে যদি 2 দিন থাকা যায় স্বাস্থ্য উদ্ধার হয়ে যাবে। খাওয়া দাওয়ার শেষে এলো এবারের মতো পাহাড় থেকে বিদায় নেওয়ার পালা। ইনি হচ্ছে এখানকার ওনার, আর ম্যাডাম কিন্তু হচ্ছেন এখানকার যিনি ওনার ছিলেন, ওনার ওয়াইফ। তো রান্না বান্না উনি করছিলেন, সত্যি দুর্দান্ত রান্না। আমি বারবার করে বলছিলাম যে খাবারের মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা ছাপ আছে। খুব ভালো থাকবেন। আমি ভাবি কোনোদিন আসতে পারবো কিনা আরও জানি না, কিন্তু আশা করছি যে আমার ভিডিও দেখার পর আমার দর্শক বন্ধুরা আসবে এবং তারা মানে আপনারা আমাদেরকে যেভাবে পরিষেবা দিয়েছেন, আমরা যেভাবে প্লিজড হয়েছি, আশা করি তারাও এই ভালো ফিডব্যাক নিয়েই ফিরবে। তাহলে তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে। আঙ্কেলকে করো না, আঙ্কেলকে করো। আস্তে আস্তে। অনেকের আমন্ত্রণে অনেক জায়গাতে ব্লগ বানাতে যায় ঠিকই, কিন্তু একটা মুহূর্তের পর নিজের পেশাগত জীবন থেকে ছিটকে এসে অন্য একরকম সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যে সম্পর্ক হয়তো প্রকৃতি কিংবা ঈশ্বর সৃষ্ট। সময় বেলা 12:30, আমরা রওনা দিলাম আমাদের এই হোমস্টে থেকে এনজেপির উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে যদি মাঝে কিছু সাইট সিন আমরা দেখতে পাই, একটা বা দুটো, তো সেটাও আমি দেখে নেবো, আপনাদেরকেও দেখাবো। কিন্তু এই পাহাড়, এই ঝর্ণা, এই প্রকৃতি, এইসব দেখে সত্যি মন ভরে গিয়েছে, যাকে বলে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আপনাদেরও হবে আপনারা যখন আসবেন এখানে। সময় বেলা 1:50। শিটং থেকে আমাদের প্রায় 1 ঘন্টা 30 মিনিট পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এই রাস্তাতেই শিবখোলা মন্দির বলে একটা জায়গাতে। আমি যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের ওনার বলছিলেন যে যাওয়ার সময় শিবখোলা মন্দির দেখে যাবেন, আর এখানে দুটো নদীর আর কি কনফ্লুয়েন্স রয়েছে। তো সেই পয়েন্টে আমরা এসে পৌঁছেছি। আসার পথে মহলদিরামও এসেছিলাম, অনেক চা বাগান দেখেছি, আর চা বাগান সবুজ দেখার মাঝেই ঘুমিয়ে গিয়েছি। ঘুম যখন ভাঙলো তখন এই জায়গায় এসে পৌঁছেছি। আপনারা তো সবাই জানেন এখন শ্রাবণ মাস চলছে, তো প্রত্যেক সোমবার কিন্তু এখানে ভক্তরা আসে এই শিব মন্দিরে। এই যে নদীটা বয়ে আসছে, এই নদীটা অতটা স্বচ্ছ নয়, একটু ঘোলাটে। আর ওই দিক থেকে যে নদীটা আসছে, যেটাকে বললো মহানদী, তার জল কিন্তু ভীষণ সাদা এবং স্বচ্ছ। এই দুটো নদী কিন্তু এখানে একসাথে মিশছে। এখানে যেমন মন্দিরও রয়েছে, টুকটাক দোকানপাটও রয়েছে। শিবখোলার নাম কিন্তু আগে আমি বেশ কয়েকবার শুনেছি, কিন্তু কখনো এখানে এসে পৌঁছানোর সুযোগ হয়নি বা এই পথ দিয়ে যাওয়ার সুযোগ হয়নি। আর যখন সুযোগ হয়ে গেল, তো শ্রাবণ মাসে দর্শনও করে নিই। ভোর 5টায় মন্দিরটা খোলে আর সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যায়। এই হচ্ছে সেই মন্দির। এদিকে গণেশ মন্দির রয়েছে, বুদ্ধ মূর্তি রয়েছে। মানে হিন্দু আর বৌদ্ধ সংস্কৃতির একটা মেলবন্ধন বলা যেতে পারে এই শিবখোলা মন্দিরটাকে। শিবখোলা মন্দির দেখে আবারও আমাদের পথ চলা শুরু এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। আমরা 12:30 রওনা দিয়েছিলাম, এখন বাজে 3:30। ওই মোটামুটি ঘন্টা 3 মতো সময় লাগলো। মাঝে আমরা দাঁড়িয়েছিলাম শিবখোলাতে। এছাড়াও রাস্তাঘাট সব জায়গায় ভালো নয়, এই জন্য গাড়ি স্লো এসছে। মোটামুটি ধরে রাখুন এটা 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 48 মিনিট লেট। তো আমরা এনজেপি স্টেশনে এখানকার যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে ওয়েট করছি। এখানকার চার্জেসটা একটু আপনাদের বলে দিই, জানেন হয়তো আপনারা, তা একবার রিপিট করে দিই। এখানে ফার্স্ট যখন আপনি এন্ট্রি করছেন 1 ঘন্টার জন্য 50 টাকা। 1 ঘন্টার পর থেকে চার্জেস হচ্ছে 20 টাকা। অর্থাৎ আমি যদি এখানে 2 ঘন্টা ওয়েট করি তাহলে আমার পড়বে হচ্ছে মোট 70 টাকা। কি এটা কী খাচ্ছ? বিরিয়ানি। কি বিরিয়ানি? মটন বিরিয়ানি। মটন, তাও ভালো। ওরা খাওয়া দাওয়া করুক, আমি ততক্ষণ একটু কাজ করে নিই। 1 ঘন্টা সময় পাওয়া মানে অনেক আমার কাছে, কাজটা হয়ে যায় অ্যাটলিস্ট। সময় বিকাল 6:24। এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন নাম্বার 1560, ডিব্রুগড় থেকে হাওড়া কামরূপ এক্সপ্রেস। সময় বিকাল 6:40। কামরূপ এক্সপ্রেস ছেড়ে দিল হচ্ছে এনজেপি জাংশন।
খাগড়াঘাটের উদ্দেশ্যে বা বলা ভালো হাওড়ার উদ্দেশ্যে। আর এই জার্নিতে আমাদের কোচ নম্বর হচ্ছে B3 এবং সিট নাম্বার হচ্ছে 44 আর হচ্ছে 47। একটা হচ্ছে লোয়ার বার্থ, একটা হচ্ছে সাইড লোয়ার বার্থ। আমাদের টিকিট ওয়েটিং ছিল, তো টিকিট কনফার্ম হয়ে গেছে। বাট আমরা এই দিকটা তিনজনেই বসে পড়েছি, আর পল যথারীতি ট্রেনে উঠে আর কি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তোর প্রিয় ট্রেনের নাম বাবা রাজধানী কি? রাজধানী কি রাজধানী? বন্দে ভারত হ্যাঁ বন্দে ভারত বাহ, হ্যাঁ ওটা হচ্ছে গুয়াহাটি বন্দে ভারত। ঠিক, গুয়াহাটি বন্দে ভারত সাদা আর পাটনা বন্দে ভারত হচ্ছে স্যাফরন, দুটো কালার। এখন সময় রাত 8টা। টিটি সাহেব এসেছিলেন অ্যাটেন্ডেন্স নিতে। একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, আমাকে মাঝে মধ্যে কয়েকজন জিজ্ঞেস করেন যে মানে পলের ভিডিও দেখে যে আপনি যে ছেলেকে নিয়ে যান ট্রেনে, তো ওর টিকিট কাটতে হয় কি না। অবশ্যই ওর কিন্তু টিকিট আমি কাটি হাফ টিকিট। যখন আপনারা টিকিট কাটছেন অনলাইনে বা অফলাইনে, আমি তো ওর বার্থ নিই না, ওর মায়ের সাথে ঘুমান না আমার সাথে ঘুমায়। তো বাচ্চার জন্য কিন্তু অবশ্যই হাফ টিকিট কাটবেন যদি বাচ্চার বয়স 5 বছরের উপরে হয়ে যায়। এটা কিন্তু রুলস রয়েছে, কারণ নাহলে কিন্তু অনেক সময় ফাইন করতে পারে। আর যদি বার্থ নেন তাহলে তো ফুল ভাড়া, যদি নো বার্থ অপশন দেন তাহলে সেটা হাফ হয়ে যাবে। অন্যায় অন্যায়, এইভাবে কামরূপকে দাঁড় করিয়ে হাটে বাজারে পাস করানো যায় না, এটা পুরোপুরি অন্যায়। রাত 10:23 আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ওল্ড মালদা জংশনে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন, কিন্তু এখানে ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল না পেয়ে। আমাদের ট্রেনকে অলরেডি সাইডে রেখে পাস করে গেল হচ্ছে শাহরশাহ থেকে শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস। আসলে যেহেতু লেট করে ফেলেছে, সেহেতু পেছনের যে ট্রেন সে আগে চলে যাবে, এটা স্বাভাবিক। কামরূপের আগে 3খানা ট্রেন রয়েছে। এক তো রয়েছে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, আবার হাটেবাজারে 3খানা ট্রেনের আগে রয়েছে। পরপর সব যাচ্ছে। এক্সপেকটেশন ছিল, বাট সেটা বাস্তবিক হবে সেটা ভাবিনি। দার্জিলিং মেল এও অনেক পেছনের ট্রেন, এও কামরূপকে দাঁড় করে রেখে বেরিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের পথে অনেকবার এসেছি, কোনোদিন দার্জিলিং মেলে ট্রাভেল করিনি। তো যদি আপনাদের দিক থেকে জোরালো কমেন্টস আসে, দার্জিলিং মেলের ব্লগ দেখতে চাই, অন্তত 100-এর বেশি কমেন্টস পাই, ডেফিনেটলি জার্নি করবো সেপ্টেম্বরের মধ্যেই। WP7 হাওড়া। লোকের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আর তুমি ট্রেন নিয়ে পড়ে আছো, ট্রেন পাস নিয়ে। তুই কি কালকে স্কুলে যেতে পারবি? হ্যাঁ হুম, হ্যাঁ 15/6/57 ব্রহ্মপুত্র মেল। হলদিপুর। SMBT বেঙ্গালুরু নিউ তিনসুকিয়া স্পেশাল। সময় রাত 1:54। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 23 মিনিট দেরিতে খাগড়াঘাট রোড পৌঁছে আমার যাত্রা শেষ হলো। যদিও ট্রেন যাবে হাওড়া পর্যন্ত। এবারের গল্পের শেষ হলেও কাহিনী কন্টিনিউ থাকবে, নতুন কোনো গল্পে, নতুন কোনো ছন্দে। যে গল্প নিয়ে আমি ফিরবো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। সবাইকে টাটা, শুভরাত্রি, লাভ ইউ।